স্যার স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি আপনি ভালো ভালো আছেন আছেন? স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। সবকিছু তো খুলে দিল, শিক্ষা প্রতিষ্ঠানও হয়তো জি খুলে স্যার, দিবে এরকম। সেই অপেক্ষায় আছে আপনাদের সাথে দেখা করার জন্য। হচ্ছে এখন হয়তো অনলাইনে আমরা মানে ক্লাস নিচ্ছি ঠিকই, কিন্তু অন্য ক্লাসের সাথে যেভাবে ইন্টারাকশন স্যার আমাদের আপনাদের সাথে আমাদের হয়নি। ক্লাস কোথায় হবে? ক্লাস ওই যদি প্রতিষ্ঠান খুলে অস্থায়ী, দেয়? হ্যাঁ প্রতিষ্ঠান খুলে দিলে পাশে ওখানে শিফট করেছে তো ওই যে ইয়াতে ল কলেজ যেখানে ছিল পাশের যে বিল্ডিংটা। ও আচ্ছা, স্কুল ওটা? হ্যাঁ স্কুল, আচ্ছা। স্কুল ওটাতে। তারপরে এটা আমাদের তো এমনি নিজস্ব একটা জায়গা আছে যেখানে কনস্ট্রাকশন একটা পরিকল্পনা চলতেছে, যেটা হচ্ছে ওই কৃষ্ণচূড়া স্কুল জেমসেন হলের পাশে। ওইটা হচ্ছে ল কলেজের এটা নিজস্ব কোথায় জায়গা পড়ে আর কি। জায়গাটা? আন্দরকিল্লা আপনার ওই পাশেই। জেমসেন হল আছে না, রহমতগঞ্জ, জেমসেন হলের সাথে, জেমসেন হলের হ্যাঁ পাশে। রহমতগঞ্জ। স্যার আমার বাসা রহমত, জেমসন হলের ঠিক অপোজিট ইসলাম টাওয়ার। ও আচ্ছা, আপনার কি নাম যে? স্যার আমার নাম তাওসিফ মুনতাসির। আচ্ছা আচ্ছা, ইসলাম টাওয়ারে থাকেন না? কয়তলায়? স্যার 8 তলায়। আচ্ছা আচ্ছা। ইসলাম সাহেব কেমন আছেন? স্যার আছে। উনি স্যার আমার অফিস হচ্ছে স্যার ল কলেজের ঠিক অপোজিটে, ক্রিয়েটিভ পেপারস। আচ্ছা, আপনাদের কি প্রিন্টিং প্যাকেজিং এগুলি কাজ? জি জি স্যার, আমি স্যার ঢাকার বিভিন্ন পেপার মিলের চিটং এ ডিলার। ওহো, আপনি তাহলে বড় বিজনেস ম্যাগনেট। হ্যাঁ না না স্যার, না না। আচ্ছা। মানে আমার অফিস থেকে স্যার ল কলেজটা দেখা যায়। বুঝছি জি স্যার। বুঝছি বুঝছি। হ্যাঁ, ইসলাম সাহেবের গ্রাম আর আমাদের গ্রাম একই গ্রাম আর কি। এই ও আচ্ছা আচ্ছা, গ্রামের বাড়ি। বোয়ালখালী হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এই ওনার এই ছেলেরা ইমতিয়াজ, জি, ইমতিয়াজ ওখানে থাকে। জি জি ওখানে থাকেন। ওখানেই তো থাকে না? আচ্ছা আচ্ছা। জি জি থাকেন স্যার, থাকেন। আচ্ছা যাই হোক, তো এখন কি অবস্থা লকডাউনে? সবাই সবার সাথে পরিচিত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। লকডাউনে ব্যবসা বাণিজ্য কি, পেপারের ব্যবসা বাণিজ্য কেমন? স্যার অনেকাংশে কমে গেছে, আগে যেরকম সেল ছিল স্যার সেল অনেকাংশে কমে গেছে। স্কুল আচ্ছা। কলেজগুলো স্যার বন্ধ হওয়াতে স্যার আমাদের সেলের উপর একটা ইমপ্যাক্ট পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আগে যেভাবে লেখালেখি করতো স্টুডেন্টসরা, এখন তো সেরকম অত সিরিয়াসলি ইয়ে করছে না। আচ্ছা, কেপিএম, কেপিএম এর কোনো প্রোডাক্ট রাখেন না আপনারা? স্যার আমাদের বেসিক্যালি বিজনেস স্টার্ট হয়েছিল স্যার কেপিএম দিয়ে, এখন স্যার কেপিএম বন্ধ স্যার। স্পেসিফিক কিছু অর্ডার পেলে স্যার এরপর কেপিএম রাখা হয় আর কি। ও এখন আচ্ছা বেসিক্যালি আচ্ছা। ওদের মার্কেট ওয়াইজ স্যার প্রোডাকশনটা বন্ধ। কিছু গভর্নমেন্টের কাজ করে আর কিছু টেন্ডার বেস কাজ করে, কিন্তু মার্কেটে ওদের প্রোডাক্টটা খুব অল্প। আচ্ছা আচ্ছা, বলতে গেলে স্যার এটা সরকারি তো আছে এখনো না? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, কতজন? আমি তো নোটিশ দিই নাই। এখন অনেকে কি ক্লাস হবে না মনে করেছে নাকি? এখন এখনো 23 জন সবার মাত্র। একটা অভ্যাস হয়ে গেছে, ওই যে আস্তে আস্তে 7:30 বেজে যায় আর কি, তখনই মোটামুটি সবাই আচ্ছা আচ্ছা। করতে করতে 7:30 বেজে যায়। যেহেতু দুইটা ক্লাস। আপনি কি কোর্ট বিল্ডিং আছেন এখন? অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করেন বা আছেন? হ্যাঁ, আমি কোর্টে প্র্যাকটিস করি তো। স্যার আপনি চিনবেন অ্যাডভোকেট আলী আসগর চৌধুরী, স্যার চিনেন কিনা জানি না। হ্যাঁ 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 চিনি অবশ্যই। হ্যাঁ, উনি স্যার আমার আপন সেজো মামা। ও আচ্ছা আচ্ছা, আপন। তাহলে আশরাফ ভাই হচ্ছে ওনার আমার ভাই, ছোট মামা, ছোট মামা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। উনি তো অসুস্থ, এখন কি অবস্থা? স্যার এখনো অসুস্থ, ঢাকা থেকে কয়েকদিন আগে আসছেন স্যার। আচ্ছা আচ্ছা। এখনো অসুস্থ। এখনো মুভ করতে পারতেছেন না? না আচ্ছা আচ্ছা। স্যার একটু হাঁটা চলা করতে পারে, কিন্তু স্যার মানে মুভমেন্ট এখনো মানে এত ভালো করে করতে পারেন না। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, আমরা সবাই, উনি সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট না? জি স্যার। ওনার জন্য আমরা সবাই দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হন। স্যার হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আগে সুস্থ ছিল হঠাৎ। উনি অনেক অ্যাক্টিভ এনার্জেটিক মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে জি স্যার
এখন এই কি কোনো সার্জারি করছেন না এমনি ট্রিটমেন্ট? না স্যার, সার্জারি হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার- আচ্ছা জি আচ্ছা, স্যার, যাই হোক। সার্জারি জি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই দোয়া করি। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি, যেহেতু আরেকটা ক্লাস হবে এখন 7:20। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট 4। আমরা এর আগে পার্ট 3 পর্যন্ত, পার্ট 1-এ হচ্ছে ইন্ট্রোডাক্টরি, তারপরে পার্ট 2-তে হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, পার্ট 3-তে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। আজকে পার্ট 4-এ পড়বো। পার্ট 4-এ যে বিষয়টা আছে সেটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ, আপনারা জানেন একটা রাষ্ট্রের 3টা বিভাগ থাকে। একটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ, তারপরে দ্য লেজিসলেচার, তারপরে দ্য জুডিশিয়ারি। হ্যাঁ, নির্বাহী বিভাগ, তারপরে বিচার বিভাগ, আইন বিভাগ। যারা এই মানে আইন প্রণয়নের কাজে থাকে, লেজিসলেচার, সংসদ, ওই বিভাগটা হচ্ছে আইন বিভাগ। যারা আইন প্রণয়ন করে একটা রাষ্ট্র কিভাবে চলবে এরকম চিন্তা করে, নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা এটা গঠিত পরিচালিত, যেমন আইনসভা, পার্লামেন্ট, এটা একটা বিভাগ। আর একটা হচ্ছে বিচার বিভাগ বা জুডিশিয়ারি। বিচার বিভাগ বা জুডিশিয়ারি হচ্ছে এই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে এই আপনার একজন সহকারী জজ পর্যন্ত, আপনার সবাই কথা বলতেছেন। রাষ্ট্রপতি আসলে আদৌ প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেছেন কিনা, করলে কি অ্যাডভাইস প্রধানমন্ত্রী দিয়েছেন, এই জাতীয় প্রশ্ন আদালতে উত্থাপন করা যাবে না, এটা সাংবিধানিকভাবে বার করে দেওয়া হয়েছে। তারপরে 4-এ হচ্ছে রাষ্ট্রপতির যোগ্যতা। ফর আর্টিকেল 48 ক্লজ 4-এ a person shall not be qualified for election as president if he, একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করবেন না if he is less than 35 years of age, 35 বছরের নিচে যদি হন। তাহলে আপনাদের মধ্যে যারা 35 ইয়ার্স এর অ্যাবাভ আছেন তারা বাংলাদেশের প্রেসিডেন্টের হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আছেন এরকম কেউ অ্যাবাভ 35? হ্যাঁ, আমি করেছি। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেছি, যেহেতু my age is above 35 years। তারপরে বিতে হচ্ছে if he is not qualified for election as a member of parliament, যদি তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন না করেন। তাহলে একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য কি যোগ্যতা, এই বিষয়গুলো আছে হচ্ছে আর্টিকেল 65-এ। তাহলে 65টা আমরা একটু চোখ বুলিয়ে নেই এর মধ্যে, যে একজন সংসদ সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। 65-এ বলছে যে একজন ব্যক্তি সংসদ সদস্য হওয়ার জন্য 65 থেকে শুরু, এস্টাবলিশমেন্ট পার্লামেন্ট কোয়ালিফিকেশনস হচ্ছে 66-এ। 66 ক্লজ 2-তে বলতেছে একজন ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন না যদি তাকে কোনো আদালত অপ্রকৃতিস্থ বা পাগল ঘোষণা করে, আনসাউন্ড মাইন্ড ঘোষণা করলে, একজন মানুষকে কোনো আদালত বললো যে এই মানুষ তো অপ্রকৃতিস্থ, মানসিকভাবে ভারসাম্যহীন, তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন না। ইজ অ্যান আনডিসচার্জড ইনসলভেন্ট, মানে দেউলিয়া ঘোষিত হয়েছে, সেখান থেকে সে দায় থেকে ডিসচার্জ হয় নাই। হ্যাঁ, আনডিসচার্জড মানে কোনো আদালতে দেউলিয়া ঘোষিত হয়েছে,
কিন্তু সেই দায় থেকে সে এখনো পর্যন্ত মুক্তি লাভ করে নাই, তাহলে তিনি পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। তারপরে সিতে অ্যাকোয়ার্স দ্য সিটিজেনশিপ অফ or affirms or acknowledges allegiance of a foreign state, কোন বিদেশি রাষ্ট্রের সাথে যদি আনুগত্য থাকে তাহলে তিনি পারবেন না। বিদেশি রাষ্ট্রের সাথে আনুগত্য থাকলে তিনি পারবেন না। তারপরে আরেকটা সংসদ সদস্য হওয়ার আরেকটা যোগ্যতা হচ্ছে has been on conviction for a criminal offense involving moral turpitude. শোনা যাচ্ছে না। স্যার সম্ভবত লেফট নিয়েছে। স্যারের প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যালো স্যার ইলেকশন বাই অর আন্ডার এনি ল, বা অন্য কোনো আইন দ্বারা যদি কেউ এই মানে কি হয় সংসদ সদস্য নির্বাচনের অযোগ্য ঘোষিত হয়। একটা জিনিস, এই যোগ্যতার কি কি যোগ্যতা লাগে এই প্রশ্ন যখন আসে আইনে, তখন দেখবেন যে অযোগ্যতাগুলোকে বলে, অযোগ্য ডিসকোয়ালিফিকেশন গুলো বলে, এই বৈশিষ্ট্য থাকলে তুমি ডিসকোয়ালিফাইড হবা, আপনি ডিসকোয়ালিফাইড হবেন। এর বাইরে এই বৈশিষ্ট্যগুলো না থাকলে এর বাইরে আপনি কি থাকবেন, এই মানে কোয়ালিফাইড হবেন। এইভাবে আপনারা কি আছেন, আমাকে শুনছেন? জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে বারবার একই মোবাইলে কল আসতেছে তো ডিস্টার্ব হচ্ছে একটু। আচ্ছা যাই হোক, এরপরে তাহলে আমরা আসলে পড়ছিলাম যে প্রেসিডেন্টের কি কোয়ালিফিকেশন। হ্যাঁ, ওই যে কোন কিছুর আইনে যে কোয়ালিফিকেশনের কথা বলা হলে ডিসকোয়ালিফিকেশন গুলো আগে বলা হয়, ডিসকোয়ালিফিকেশন গুলো থাকলে বলা হয় যে উনি ডিসকোয়ালিফাইড। এর বাইরে এগুলি যদি না থাকে তাহলে তিনি কোয়ালিফাইড। যেমন এই কাকে এই মুসলিম আইনে মাহরাম, যে 12 শ্রেণীর মেয়েকে বিয়ে করা যাবে না, এই বলা হয়নি যে কোথাও ব্যাখ্যা নাই যে কাকে কাকে বিয়ে করা যাবে। এই তালিকাটা অনেক বিশাল, অনেক লম্বা, কিন্তু বলা হয়েছে যে এই 12 প্রকার এদেরকে বিয়ে করা যাবে না। এরা ব্যতীত আর সবাইকে বিয়ে করা যাবে। হ্যাঁ, কি কি খাদ্য খাওয়া যাবে সেটার কোনো তালিকা আছে? তালিকা আছে হচ্ছে কি কি খাদ্য খাওয়া যাবে না, এটা ব্যতীত আর সব খাওয়া যাবে। হারামগুলোর একটা তালিকা দেওয়া আছে। তাহলে এই অনুরূপভাবে আইনে, যে কোনো আইনে প্রেসিডেন্ট হতে হলে কি কি যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তো অনেক লম্বা। তাহলে যোগ্যতা বলতে অ্যাকচুয়ালি অযোগ্যতাগুলোকে আগে চিহ্নিত করা, স্পেসিফাই করা হয়েছে। এই বৈশিষ্ট্য থাকলে তুমি ডিসকোয়ালিফাইড, আদারওয়াইজ তুমি কোয়ালিফাইড। কথাটা ক্লিয়ার হচ্ছে আপনাদের? তাহলে প্রেসিডেন্ট হওয়ার জন্য সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা, অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য যে ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল 66 বলেছে, ওইগুলি যদি কারো না থাকে, ওগুলি ব্যতীত অন্যান্য যোগ্যতাগুলো যদি কারো থাকে, এর বাইরে তিনি 35 ইয়ার্স, পার্লামেন্ট মেম্বার হতে আপনার 25 ইয়ার্স হলে হয়ে যায়। এখানে 35 ইয়ার্স লাগবে, এটা একটা পার্থক্য। 35 ইয়ার্স হতে হবে, তারপরে পার্লামেন্ট সদস্য মেম্বার হওয়ার যোগ্যতাগুলো থাকতে হবে। তারপরে এই আরেকটা ডিসকোয়ালিফিকেশন হচ্ছে তিনি যদি কোনো এর মধ্যে অভিশংসিত না হন, ইমপিচমেন্টের শিকার না হন। আপনার বিল ক্লিনটনকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছে,
তারপরে হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পকেও ইমপিচমেন্টের প্রক্রিয়া মোকাবেলা করতে হয়েছে, যদিও আলটিমেটলি তাদেরকে ইমপিচমেন্ট হয়নি তারা। তাহলে স্যার আমাদের দেশে বদরুদ্দোজা চৌধুরী না না, উনি তো নিজে পদত্যাগ করে, ইমপিচমেন্টের পরিস্থিতি হয়েছে বাট ওনাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। মানে ইমপিচমেন্টের যে প্র্যাকটিক্যাল কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত আমরা চোখে দেখিনি। তো যাই হোক, কোনো ইমপিচমেন্ট যদি হয়ে থাকে তাহলে তিনিও প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপরে 5 বলছে, দ্য প্রাইম মিনিস্টার শ্যাল কিপ দ্য প্রেসিডেন্ট ইনফর্ম on matters of domestic and foreign policy and submit for the consideration of the cabinet any matter which the president may request him to refer to it. আমাদের কিছু কিছু দিন পরে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি বাইরে সফর টফর করে আসেন, তিনি রাষ্ট্রপতির সাথে, মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এটা কেন যান? এটাকে আর্টিকেল 48 5 বলছে দেশের ডোমেস্টিক এন্ড ফরেন পলিসি নিয়ে প্রধানমন্ত্রী মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে মাঝে মাঝে পরামর্শ করবেন, এবং সেই সৌজন্য সাক্ষাতে মাননীয় রাষ্ট্রপতি যদি মহামান্য রাষ্ট্রপতি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো প্রকার অনুরোধ করে থাকেন যে পার্লামেন্টে এই জাতীয় একটা বিল তুলেন বা সরকার এই জাতীয় একটা কাজ করা উচিত, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হচ্ছে ওই কাজটা, মানে ওটা সংসদে বা মন্ত্রিসভায় তুলে ওই কাজটা করে দেওয়া, সমাধান করা। অর্থাৎ প্রেসিডেন্ট সবকিছু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করবেন, কিন্তু রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যদি দেশের কল্যাণের জন্য সরকারের কোনো পলিসিগত বিষয়ে বা আন্তর্জাতিক কোনো পলিসিগত বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো পরামর্শ দিয়ে থাকেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সেটা ক্যাবিনেটে, মন্ত্রিসভায় বিবেচনার জন্য উত্থাপন করবেন। এই গাইডলাইন, এই ডিরেকশন আমাদের সংবিধান মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে। তারপরে হচ্ছে আর্টিকেল 49 প্রিরোগেটিভ অফ মার্সি, মানে ক্ষমা প্রদর্শনের অধিকার। এই আর্টিকেল 49 এর এখতিয়ারটা একমাত্র মহামান্য রাষ্ট্রপতির আছে। বিচারিক প্রক্রিয়ায় একজন বিচারক একজন মানুষকে সাজা দিতে পারেন, আবার তাকে খালাসও দিতে পারেন, কিন্তু সাজাপ্রাপ্ত কোনো আসামি আপিলে খালাস পেতে পারে বা তার সাজা বৃদ্ধি হতে পারে, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় সাজা হওয়ার পরে আর কারো সুযোগ নাই। ইভেন প্রধান বিচারক একটা আপিল বিভাগের আপনার ফুল বেঞ্চে ধরেন কাউকে মৃত্যুদণ্ড দিল, দেওয়ার পরে মাননীয় প্রধান বিচারপতির আর ক্ষমতা নাই যে তার মৃত্যুদণ্ড লাঘব করে তাকে মুক্তি দেওয়ার। মাননীয় প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই। সবচেয়ে সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে ক্ষমতাশালী হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীরও কোনো ক্ষমতা নেই কাউকে মানে কি ক্ষমা করে দেওয়ার। কোন আদালত কাউকে 2 বছরের সাজা দিল, প্রধানমন্ত্রী তাকে ক্ষমা করে দিতে পারবেন না। এই কাজটা করতে পারবেন একমাত্র প্রিরোগেটিভ অফ মার্সি, একমাত্র হচ্ছে ক্ষমার অধিকারটা আছে হচ্ছে একমাত্র মহামান্য রাষ্ট্রপতির। এই ক্ষমার প্রকৃতিটা কিরকম হতে পারে? দ্য প্রেসিডেন্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস। প্রেসিডেন্টের কি পাওয়ার আছে? পার্ডন মানে কি? পার্ডন মানে মার্জনা করে দেওয়া। কাউকে 10 বছর সাজা দিল, বলল যে হ্যাঁ আমি মহামান্য রাষ্ট্রপতি, তার এই দিকটা বিবেচনায়, দেশপ্রেমের একটা ঘটনা আছে এটা বিবেচনায়, বা সে একজন ফৌজদারি অপরাধ করছে, বা একজন ভালো চিকিৎসক, চিকিৎসা ক্ষেত্রে তার বিশেষ অবদান আছে, সে একজন সায়েন্টিস্ট, বাংলাদেশের আবিষ্কার উদ্ভাবনে তার অনেক অবদান আছে, কিন্তু ভুল করে সে কাউকে খুন করে ফেলছে আর কি। অথবা একজন বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক, তিনি অনেক গবেষণালব্ধ, অনেক অবদান তিনি রেখেছেন। এখন কোন একটা ব্যক্তিগত ঘটনার শিকার হয়ে, মানে পরিস্থিতির মুখোমুখি হয়ে উনি কাউকে না কাউকে ধরেন খুন করে ফেলেছেন,
তাহলে সেই ক্ষেত্রে এই তাকে ক্ষমা করে দেওয়ার, পার্ডন করে দেওয়ার এই ক্ষমতাটা, অধিকারটা একমাত্র মহামান্য রাষ্ট্রপতির আছে। পার্ডন, এই আপনারা আছেন তো? জি স্যার, জি আছি, স্যার। আছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার ভিডিও কি বন্ধ এখন? জি স্যার। বন্ধ এখন দেখালো অফ না? স্যার, আবার একটু আগে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করে যাই। ওই আমাকে ফোনে ডিস্টার্ব করতেছে তো, আমি রিসিভ করতেছি না। ভিডিও মাঝে মাঝে বন্ধ থাকলেও আমি আসি। তারপরে তাহলে পার্ডন একটা অধিকার, আর একটা হচ্ছে রিপ্রাইভস। রিপ্রাইভসটা হচ্ছে কি? শাস্তি বিলম্বিত করা, টেম্পোরারি সাসপেনশন অফ পানিশমেন্ট ফিক্সড বাই ল। দেশের একজন কাউকে ধরেন মৃত্যুদণ্ড, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশের এই মহামারীকালীন পরিস্থিতি, বা দেশে একটা বন্যা, খরা বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো একটা সমস্যা পরিস্থিতি চলছে। এই অবস্থায় কি করলো? তার শাস্তিটা রিপ্রাইভ করে দিল, বিলম্বিত করে দিল। ঠিক আছে, বলতেছে টেম্পোরারিলি সাসপেন্ড করলাম, এই শাস্তিটা এখন কার্যকর হবে না, পরে দেখা যাবে পরিস্থিতি স্বাভাবিক হলে। মৃত্যুদণ্ড হয়ে গেছে কিন্তু এখন সেটা কার্যকর করছে না। তাহলে এই অধিকার মহামান্য রাষ্ট্রপতির আছে। এন্ড রেসপাইটস। রেসপাইটসটা কি? রেসপাইটস এর বাংলা হচ্ছে বিরাম মঞ্জুর। রেসপাইটসটা কিরকম? ধরেন একজন মহিলা কাউকে খুন করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই মহিলা যখন খুন করে বা বিচার চলাকালীন মহিলা গর্ভবতী হলেন, তাহলে তিনি তার গর্ভের বাচ্চার বয়স ধরেন 1 মাস। এখন যাবতীয় ফাঁসির যাবতীয় প্রক্রিয়া কি হলো? ফাঁসি দেওয়ার যাবতীয় প্রক্রিয়া শেষ হলো, আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। ঠিক আছে, কিন্তু তার গর্ভের যে সন্তান, ও কি অপরাধী? কি বলেন আপনারা? এই অবস্থায় কি করণীয় বলেন তো দেখি, কমন সেন্স। বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা মৃত্যুদণ্ড করতে দেওয়া হবে। যাবে না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অপেক্ষা হবে। করতে হবে। হ্যাঁ, তো এটা কি জেল কর্তৃপক্ষ পারবে? জেল কর্তৃপক্ষ কি বলতে না, পারবে স্যার। উনি গর্ভবতী, না, ওনাকে এখন স্যার। ফাঁসি দিব না? এই রাষ্ট্রপতির কাজটার যে জন্য ক্ষমতা না। হলো, তাদেরকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। এই রাষ্ট্রপতি তাকে রেসপাইটস, বিরাম মঞ্জুর, অর্থাৎ হ্যাঁ উনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছেন, বাট এই মুহূর্তে মৃত্যুদণ্ডটা বাচ্চাটা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত, অন্তত কয়েক মাস মাতৃদুগ্ধ না পাওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডটা আপনি স্থগিত রাখেন। তাহলে এই অধিকার বা ক্ষমতাও আছে একমাত্র রাষ্ট্রপতির। তাহলে 3টা প্রকৃতি, আমরা ওনার ক্ষমতার 3টা প্রকৃতি শুনলাম। একটা হচ্ছে পার্ডন, সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া; রিপ্রাইভস, টেম্পোরারি সাসপেন্ড করে দেওয়া; রেসপাইটস মানে শাস্তিটার জন্য একটা অন্তর্বর্তী একটা সময় দেওয়া, যে একটা নির্দিষ্ট কাজ, একটা ন্যাচারাল একটা কাজ শেষ সমাপ্ত হওয়ার পর তারপর সবকিছু পরিসমাপ্তি হলে তাকে ফাঁসি দেন। এন্ড টু রেমিট। রেমিট মানে কি? রেমিট মানে কি? হ্রাস করে দেওয়া। 10 বছর সাজা হইলো, রাষ্ট্রপতি এটাকে 5 বছর করে দিলেন। 5 বছর সাজা হইলো, বলে যে না না লোকটা ভালো, আদালত 5 বছর সাজা দিছে, তার সাজাটা আমি 6 মাস করে দিলাম। রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে। সাসপেন্ড। সাসপেন্ড মানে কি? আপনার স্থগিত রাখা, স্থগিত করা। হ্যাঁ স্থগিত করা। রাষ্ট্রপতি আবার কোন দণ্ডকে স্থগিত করে দিলেন। আমি তার পানিশমেন্ট, আপনারা আদালত দিয়েছেন, ঠিক আছে, পানিশমেন্ট এখন সাসপেন্ড থাকবে, আমি পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। সাসপেন্ড করতে পারবে। অর কমিউট। কমিউট মানে কি? কমিউট মানে হচ্ছে বিনিময়করণ। বিনিময়করণ কি? কাউকে ধরেন সশ্রম কারাদণ্ড দিল, আবার বিনাশ্রম কারাদণ্ড। আপনারা সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড এই জিনিসগুলো তো শুনেছেন নিশ্চয়ই। মানে কেউ জেলে 2 বছর কারাদণ্ড হলো সশ্রম, অর্থাৎ তাকে জেলখানায় যে নির্ধারিত কাজ সেগুলি তাকে করতে হবে। আর বিনাশ্রম কারাদণ্ড, সে শুধু ওখানে বন্দি থাকবে, তার কোনো শারীরিক কায়িক শ্রম তাকে করতে হবে না। তারপরে এখন কমিউটের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতাটা আছে। হ্যাঁ, তাকে আপনারা সশ্রম কারাদণ্ড দিয়েছেন, লোকটা এত চমৎকার কবিতা লিখতো, তার কবিতা দেশের কাজে লেগেছে, তার সশ্রম কারাদণ্ড থেকে তাকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে দিলাম। তাহলে 6টা শব্দ আছে
এই আর্টিকেল 49-এ এই 6টা শব্দের অর্থ আপনারা আশা করি বুঝে গেছেন। কমিউট এনি সেন্টেন্স পাসড বাই এনি কোর্ট, ট্রাইব্যুনাল অর আদার অথরিটি। কোন কোর্ট, ট্রাইব্যুনাল বা অথরিটি কাউকে সাজা দিল, সেইখানে রাষ্ট্রপতি পার্ডন, সম্পূর্ণ ক্ষমা করে দিতে পারে। তার রিপ্রাইভস মানে টেম্পোরারিলি সাজাটা বন্ধ রাখতে পারে। রেসপাইটস মানে ওই যে প্রেগন্যান্ট মহিলার ক্ষেত্রে যেটা বললাম, যে তার এই সেন্টেন্সটা এখন না, এই কাজটা হওয়ার পরে ভোগ করবে। রেমিট সাজা কমিয়ে দিতে পারে। সাসপেন্ড স্থগিত করে রাখতে পারে। অর কমিউট মানে লঘু গুরু শাস্তি থেকে, গুরুদণ্ড থেকে লঘু শাস্তিতে রূপান্তর করে দিতে পারে। তাহলে এই 6 প্রকার অধিকার বা ক্ষমতা একমাত্র ভোগ করতে পারবে কে? মহামান্য রাষ্ট্রপতি। আর্টিকেল 50 এর পরে টার্মস অফ অফিস অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কার্যকাল, মেয়াদ। প্রেসিডেন্টের মেয়াদ কতদিন? Subject to the provision of this constitution, the president shall hold office for a term of 5 years, 5 বছর, from the date on which he enters upon his office, যেই দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব শুরু করেছেন, নিয়েছেন, সেই দিন থেকে 5 বছর। Provided that notwithstanding the expiration of this term, the president shall continue to hold office until his successor enters upon office. কিন্তু পরবর্তী একজন রাষ্ট্রপতি অফিসে এসে দায়িত্ব বুঝে না নেওয়া পর্যন্ত 5 বছরের পরে অতিরিক্ত সময়ে তিনি দায়িত্ব পালন করবেন। 5 বছর মেয়াদ শেষ, যে তাহলে নির্বাচন হয়েছে, আর একজন রাষ্ট্রপতি নির্বাচিত করছে, কিন্তু তাকে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, যে কোনো কারণে একটু বিলম্বিত হয়েছে, যেমন এখন মহামারীকালীন পরিস্থিতিতে অনেক জায়গায় ইলেকশন হতে পারছে না। তো সেই ক্ষেত্রে কি আগের যারা দায়িত্ব পালন করতেন তিনি পরবর্তী জন আসা পর্যন্ত তার দায়িত্ব পালন করে যাবেন। এই কথাটা প্রোভাইসো ক্লজ দিয়ে বলেছে। আর্টিকেল 52 তে বলছে নো পারসন শ্যাল হোল্ড অফিস অ্যাজ প্রেসিডেন্ট ফর মোর দেন 2 টার্মস whether or not the terms are consecutive। পরপর 2 বার অথবা একবার হলো, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর গ্যাপ দিয়ে আরেকবার হলো, আবার 5 বছরের জন্য রাষ্ট্রপতি হলেন কেউ। 2 বার হয়ে গেছেন, 2 বার হয়ে যাওয়া প্রেসিডেন্ট 3য়-বার আর হতে পারবেন না। কথা বুঝেছেন? কনজিকিউটিভ অথবা কনজিকিউটিভ মানে অর নট, একাধিক্রমে হোক একাধিক্রমে না হোক, 2 বার কেউ রাষ্ট্রপতি থাকলে এরপরে আর কেউ হতে পারবে, তিনি হতে পারবেন না। তারপরে 53 তে বলছে ক্লজ, আর্টিকেল 50 ক্লজ 3, the president may resign his office by writing under his hand address to the speaker। রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন কাকে অ্যাড্রেস করে? চিঠি দিয়ে স্পিকারকে। কিভাবে চিঠিটা লিখবেন? বাই রাইটিং আন্ডার হিজ হ্যান্ড। এখানে টাইপ করা কোনো দরখাস্ত দিলে হবে না। রাষ্ট্রপতি পদত্যাগ করতে হলে ওই চিঠিটা তাকে সম্পূর্ণরূপে স্বহস্তে লিখে স্পিকারের কাছে দিতে হবে। কেউ একজন আমি পদত্যাগ করিতে চাই বলে একটা চিঠি লিখে প্রেসিডেন্টের জোরপূর্বক একটা সিগনেচার নিয়ে স্পিকারের কাছে দিয়ে দিল, মানে ওই ধরনের পরিস্থিতি যেন না হয়, বলছে বাই রাইটিং আন্ডার হিজ হ্যান্ড, নিজ হাতে চিঠিটা লিখবেন, যেন আসলেই বুঝতে পারে যে হ্যাঁ তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, এবং সেটা স্পিকারের কাছে দিতে হবে। তারপরে আর্টিকেল 54 এ বলছে দ্য প্রেসিডেন্ট ডিউরিং হিজ টার্ম অফ অফিস শ্যাল নট বি কোয়ালিফাইড ফর ইলেকশন এজ এ মেম্বার অফ পার্লামেন্ট। তিনি যখন রাষ্ট্রপতি থাকবেন তখন তিনি সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না। and if a member of parliament is elected as president, আবার কোন সংসদ সদস্য, রাষ্ট্রপতি তো সংসদ সদস্যদের মধ্য থেকেই হতে পারে, আবার বাইরের থেকেও হতে পারে। যেমন এই আপনার তত্ত্বাবধায়ক সরকার আমলে আপনার ওই যে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে করা হয়েছে, উনি সংসদ সদস্য ছিলেন না, বা ইয়াজউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইয়াজউদ্দিন সাহেবকে করা হয়েছিল, উনি সংসদ সদস্য ছিলেন না, বিএনপি করেছিল ইয়াজউদ্দিন সাহেবকে। তাহলে কিন্তু কেউ যদি মেম্বার অফ দ্য পার্লামেন্ট থেকে, এমপি থেকে আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান, তাহলে
he shall vacate his seat, তিনি তার সংসদীয় আসন শূন্য ভ্যাকেট করে দিতে হবে in parliament on the day on which he enters upon the office of the president. মানে কোনো এমপি যদি রাষ্ট্রপতি হয়ে যান তাহলে ওই এমপির আসনটা শূন্য ঘোষিত হবে, ওখানে আবার বাই ইলেকশন বা উপনির্বাচনের মাধ্যমে নতুন কেউ নির্বাচিত হয়ে আসতে হবে। কেউ প্রেসিডেন্ট এবং মেম্বার অফ দ্য পার্লামেন্ট এট দ্য সেম টাইম থাকতে পারবেন না। তারপরে আর্টিকেল 51 এ যাই আমরা। 51 এ বলছে উইদাউট প্রেজুডিস টু দ্য প্রভিশন অফ দিস আর্টিকেল 52 the president shall not be answerable in any court for anything done or omitted by him in the exercise or purported exercise of the functions of the office. হ্যাঁ, ওই যে আপনারা কথা বন্ধ করেন না প্লিজ। আর কে কেন এত কথা হয় আমি বুঝি না। আসতেছে না স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে এই আরেকজন শাহেদ ভাই, আচ্ছা ঠিক আছে, আমি একদম সবাইকে মিউট করে দিচ্ছি। এখন দেখেন 51 এ বলছে যে এই রাষ্ট্রপতিকে কোনো আদালতে কোনো তার কাজের জন্য কোনো প্রশ্ন বা জবাবদিহি করতে হবে না। রাষ্ট্রপতি কিভাবে কাজ করছেন সেটার জন্য কোর্ট আনসারেবল ইন এনি কোর্ট। হ্যাঁ, তিনি কি কাজ করেছেন বা কি করেন নাই, এনিথিং ডান অর ওমিটেড বাই হিম, তিনি একটা কাজ করা দায়িত্ব ছিল কিন্তু করেন নাই কেন সেটা নিয়ে কোর্ট কোনো প্রশ্ন তুলতে পারবে না, বা তিনি মানে এটা করা উচিত বা এটা করেছেন কেন সেটা নিয়ে যেমন প্রশ্ন তুলতে পারবেন না, কোনো কাজ করেন নাই কেন সেটা নিয়েও প্রশ্ন তুলতে পারবেন না। হ্যাঁ, but this clause shall not prejudice the right of any person to take proceeding against the government. কিন্তু সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো কার্যক্রম গ্রহণ করতে চায় এই প্রভিশন সেটার বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ রাষ্ট্রপতির কার্য নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, কিন্তু সরকারের কাজ নিয়ে কোর্টে প্রশ্ন তোলা যাবে। তার ডিউরিং হিজ টার্ম অফ অফিস নো ক্রিমিনাল প্রসিডিং হোয়াটসএভার শ্যাল বি instituted or continued against the president. তার অফিস চলাকালীন সময়ে কোন প্রসিডিং তার বিরুদ্ধে দায়ের করা যাবে না, ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, অথবা আগে যদি কোনো কিছু থেকে থাকে সেটা কন্টিনিউ করা যাবে না, সেটা শেষ করে দিতে হবে। and no process for his arrest or imprisonment shall issue from any court. তাকে এই গ্রেফতার করার জন্য বা তাকে কারাদণ্ডে দণ্ডিত করার জন্য কোনো আদালত থেকে কোনো প্রসেস ইস্যু করা যাবে না। তাহলে রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ দুটি ক্ষমতা ভোগ করেন। আর্টিকেল 49 এর যে সাধারণ ক্ষমার ঘোষণা, এটা শাস্তি মওকুফের ঘোষণা, এটা ক্ষমতা। আর একটা হচ্ছে তার কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, আর একটা হচ্ছে তাকে কোনো ফৌজদারি কোর্ট সমন দিতে পারবে না, অ্যারেস্ট করতে পারবে না। তাহলে এই ক্ষমতা কিন্তু এই আর্টিকেল 49 এবং 51 এর যে অধিকার বা ক্ষমতা, এই দুটি আর কারো নেই। ঠিক আছে, এরপরে 52 তে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে কিভাবে ইমপিচমেন্ট করতে হবে। ইমপিচমেন্ট, দ্য প্রেসিডেন্ট মে বি ইমপিচড অন এ চার্জ অফ ভায়োলেটিং দিস কনস্টিটিউশন অর অফ গ্রেভ মিসকন্ডাক্ট। রাষ্ট্রপতিকে দুই কারণে ইমপিচ করা হবে। একটা হচ্ছে তিনি যদি এই সংবিধান লঙ্ঘন করে থাকেন, অথবা তিনি যদি গুরুতর কোনো অসৎ আচরণ করে থাকেন, গ্রেভ মিসকন্ডাক্ট। ঠিক আছে, গ্রেভ মিসকন্ডাক্টের ব্যাখ্যা অনেক রকম হতে পারে। ভায়োলেটিং দিস কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের কোনো প্রভিশন লঙ্ঘন করেছেন সেটা তো বুঝে যাবে। গ্রেভ মিসকন্ডাক্ট, এই যে একজন মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয়, তিনি ধরেন কোনো নৈতিক স্খলনজনিত কোনো বা কোনো শাস্তিযোগ্য, মানুষের কাছে অ্যাকসেপ্টেবল না এরকম কোনো কিছু করে ফেলেছেন, তাহলে কি হবে? তাকে ইমপিচ করতে হলে প্রেফার্ড বাই এ নোটিস অফ মোশন, একটা প্রস্তাব
নোটিস অফ মোশন একটা প্রস্তাব সাইন্ড বাই দ্য মেজরিটি অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। টোটাল উপস্থিত সংসদ সদস্য না, যতজন পার্লামেন্টে উপস্থিত আছে তারা না, টোটাল এমপি যতজন আছেন সবার মধ্যে preferred by a notice of motion signed by a majority of total number of members of parliament। যতজন টোটাল সংসদ সদস্য আছে সেখানের মেজরিটি হতে হবে, মানে এখানে কতজন 330 অর্ধেক হলো এই কত 165, 166 জন মিনিমাম সিগনেচার থাকতে হবে। এন্ড ডেলিভার টু দ্য স্পিকার, এবং এটা স্পিকারের কাছে ডেলিভার করতে হবে। সেটিং আপ দ্য পার্টিকুলার্স অফ দ্য চার্জ, তার বিরুদ্ধে কি অভিযোগ ডিটেইলস সে নোটিসে লিখতে হবে, প্রস্তাবে লিখতে হবে। and the motion shall not be debated earlier than 14 nor later than 30 days after the notice is delivered। স্পিকারের কাছে যেদিন নোটিশটা গেল সেই নোটিশটা যাওয়ার 14 দিন ঘুমন্ত থাকবে, ঠিক আছে? ওই 14 দিন এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। 14 দিন থেকে 30 দিনের মধ্যে করতে হবে যা করার, 30 দিন পরেও এই নোটিশটা নিয়ে কথা বলা যাবে না। তাহলে গরমাগরম ধরেন একজন রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে ইমপিচ করার জন্য কেউ একটা নোটিশ দিল, নোটিশ দেওয়ার সাথে সাথে কোনো পার্লামেন্ট কোনো কার্যক্রম, স্পিকার কোনো কার্যক্রম গ্রহণ করবেন না। তিনি 14 দিন নোটিশটা কি মানে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখবেন, যেন পরিস্থিতিটা অনুধাবন করতে পারেন, বিষয়টাকে বুঝতে পারেন, এটা যেন একটা পরিস্থিতিটা কিছু প্রশমিত হয়ে যায়। হ্যাঁ, and the speaker shall forthwith summon parliament if it is not in session। যদি পার্লামেন্ট তখন অধিবেশন চলমান না থাকে তাহলে স্পিকার ওই 14 থেকে 30 দিনের মধ্যে তিনি অবশ্যই পার্লামেন্টের অধিবেশন ডাকবেন। তারপরে বলা হচ্ছে the conduct of the president may be referred by parliament to any court, tribunal or body appointed or designated by parliament for the investigation of a charge under this notice। 166 জন সংসদ সদস্য নোটিশে উল্লেখ করলেন যে মহামান্য রাষ্ট্রপতি এই কাজ করে সংবিধান লঙ্ঘন করেছেন বা তার এই কাজটা গ্রেভ মিসকন্ডাক্ট, সেজন্য তিনি ইমপিচড হওয়া উচিত। এখন এই যে অভিযোগটা পার্লামেন্ট, দ্য কন্ডাক্ট অফ দ্য প্রেসিডেন্ট মে বি রেফার্ড বাই পার্লামেন্ট টু এ কোর্ট, একটা আদালত বা ট্রাইব্যুনালও এক ধরনের আদালত, বিশেষ স্পেশাল ল এনফোর্স করার জন্য গঠন করা হলো, অর বডি অ্যাপয়েন্টেড, অথবা এমন একটা রাষ্ট্রীয় বডি, হ্যাঁ, অর ডেজিগনেটেড বাই পার্লামেন্ট, যেটাকে পার্লামেন্ট এমন এক কোন সংস্থাকে তদন্ত করার দায়িত্ব দিবেন ওই প্রেসিডেন্টের বিরুদ্ধে যে অভিযোগটা উত্থাপন করা হয়েছে। তারপরে 3-তে বলছে দ্য প্রেসিডেন্ট শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাপিয়ার and to be represented during the consideration of the charge। এই চার্জটা যখন ইনভেস্টিগেট হবে তখন প্রেসিডেন্টের একটা অধিকার থাকবে সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করার, রাইট টু অ্যাপিয়ার এন্ড টু বি রিপ্রেজেন্টেড, তার প্রতিনিধিত্ব থাকবে, তিনি সেখানে কথা বলার সুযোগ থাকতে হবে। প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন করে দিল, হ্যাঁ, একটা পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে প্রথম কথা হচ্ছে স্পিকার 14 দিন পর্যন্ত এটাতে হাত দিবেন না। পার্লামেন্টের সেশন না থাকলে 14 দিন থেকে 30 দিনের মধ্যে তিনি সেশন ডেকে এটা জন্য, যদি পার্লামেন্টের 234 জন সংসদ সদস্য ভোট দিয়ে বলেন যে হ্যাঁ রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, আমরা তার অপসারণ চাই, তাহলে মানে অভিযোগটা চার্জ যদি সাবস্টেনশিয়েট করে তাহলে প্রেসিডেন্টকে তার পদ শূন্য করে দিতে হবে যেদিন এই রেজুলেশনটা সংসদে পাস হলো। তাহলে দেখেন রাষ্ট্রপতি ইমপিচমেন্টের জন্য প্রক্রিয়াগুলো কি কি। একটা হচ্ছে গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের কোনো বিষয়
মেজরিটি, টোটাল সংসদ সদস্যের মেজরিটি, টোটাল সংসদ সদস্যের মেজরিটি হচ্ছে 150 মোট সংসদ সদস্য, আর ওদিকে হলো 50 সংরক্ষিত আসনের মধ্যে 25, তাহলে 175 একজন, মেজরিটি হওয়ার জন্য 176 জন। 176 জন একটা লিখিত অভিযোগ দিবে কাকে? স্পিকারকে। স্পিকার সেটা দেয়ার 14 দিন পরে এবং 30 দিনের পূর্বে পার্লামেন্টে সেটা উপস্থাপন করবে। পার্লামেন্ট কোনো কোর্ট বা ট্রাইব্যুনালকে বা কোনো রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষকে সেটা তদন্ত করার ক্ষমতা দিবে। সেই তদন্তকালীন প্রেসিডেন্ট সেখানে উপস্থাপন মানে নিজে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবে। যদি তদন্তে সত্য প্রমাণিত হয় তাহলে টোটাল সংসদ সদস্যের 2/3 ভোট দিয়ে যদি রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রস্তাবটি পাস হয় তবেই কেবল রাষ্ট্রপতিকে ইমপিচ করা যাবে, তার পদ শূন্য হবে। তাহলে রাষ্ট্রপতি অভিশংসনের প্রক্রিয়াটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? ক্লিয়ার? ইয়েস। জি জি স্যার। আচ্ছা, তাহলে 52(5) যে কথাটা সেখানে বলছে যে প্রেসিডেন্ট যদি অপসারিত হয় তাহলে স্পিকার আরেকজন রাষ্ট্রপতি না হওয়া পর্যন্ত স্পিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। স্পিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। তো স্পিকার যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে যিনি ডেপুটি স্পিকার আছে উনি স্পিকার হয়ে যাবে। মানে 52(5) বলছে যে এই যে এই আপনার রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার ক্ষেত্রে যে স্পিকার যদি রাষ্ট্রপতি অপসারিত হয়ে গেলে স্পিকার যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্বে চলে আসবে। অর্থাৎ এখানে সেই ক্ষেত্রেও যদি আমার অপসারণের বিষয় আসে তাহলে যেখানে যেখানে প্রেসিডেন্ট আছে সেখানে স্পিকার পড়তে হবে, যেখানে যেখানে স্পিকার আছে সেখানে ডেপুটি স্পিকার পড়তে হবে। এই কথাটা 52-তে ক্লিয়ার করে বলা হয়েছে। এরপরে 53-তে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা তো ইমপিচমেন্ট করলাম আমরা। এরপর হচ্ছে 53-তে হচ্ছে রিমুভাল অফ প্রেসিডেন্ট অন গ্রাউন্ড অফ ইনক্যাপাসিটি, অসামর্থ্যতা। একজন মানুষ আমি দেখতেছি তার ব্রেন কাজ করতেছে না, তার কোনো ফিজিক্যাল ক্যাপাসিটি নেই, হাঁটা চলার শক্তি নেই, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যেতে পারে না, একটা বিদেশি গেস্ট আসলে তার সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারে না। তাহলে এই ধরনের অসামর্থ্য যদি হয় তাহলে তার মাথা যদি ঠিকমতো কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে ইনক্যাপাসিটির জন্য সেই ক্ষেত্রেও প্রেসিডেন্টকে রিমুভ করা যাবে। সেই ক্ষেত্রেও আপনার কি বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট মে বি রিমুভ ফ্রম অফিস অন দ্য গ্রাউন্ড অফ ফিজিক্যাল অর মেন্টাল ইনক্যাপাসিটি, শারীরিক এবং মানসিক ইনক্যাপাসিটির কারণে করা যাবে অন এ মোশন হুইচ নোটিস সাইন বাই এ মেজরিটি। ওই যে মেজরিটি, আগে যেমন মেজরিটির সাইন করতো, এরকম মেজরিটি অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট ইজ ডেলিভার্ড টু দ্য স্পিকার, স্পিকারের কাছে দিতে হবে। সেটিং আউট পার্টিকুলার্স অফ দি এলিস্ট ইনক্যাপাসিটি, কি ইনক্যাপাসিটি তার কাছে আছে সেটা সেখানে লিখতে হবে। তারপরে ওই ধরনের ইনক্যাপাসিটির জন্য নোটিস পাওয়ার পর অন রিসিপ্ট অফ দ্য নোটিস দ্য স্পিকার শ্যাল ফোরথউইথ সামন পার্লামেন্ট, স্পিকার সাথে সাথে পার্লামেন্টের অধিবেশন ডাকবে ইফ ইট ইজ নট ইন সেশন, যদি অধিবেশন তখন চলমান না থাকে, চলমান থাকলে তো ডাকার দরকার নেই, ওখানেই উত্থাপন করবে। এন্ড শ্যাল কল ফর এ রেজলিউশন কনস্টিটিউটিং এ মেডিকেল বোর্ড, সেক্ষেত্রে একটা মেডিকেল বোর্ড গঠন করবে। হিয়ার ইন দিস আর্টিকেল কল বোর্ড, মেডিকেল বোর্ডকে এখানে বোর্ড বলে ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে। And upon the necessary motion being made and carried, shall forthwith cause a copy of the notice to the parliament to be transmitted to the president. এবং এই যে বোর্ড গঠন করছে সেই বোর্ড গঠন করার বিষয়টি, তাকে অপসারণের জন্য যে অভিযোগ সেই বিষয়টা প্রেসিডেন্টের কাছে জানাবে উইথ এ রিকোয়েস্ট সাইন্ড বাই দ্য স্পিকার। স্পিকার সেখানে অনুরোধ করবে দ্যাট দ্য প্রেসিডেন্ট সাবমিট হিমসেলফ within a period of 10 days from the date of the request to an examination by the board. স্পিকার তাকে বলবে যে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, একটা বোর্ড গঠন করছি, আপনি নোটিশ পাওয়ার 10 দিনের মধ্যে সেখানে যান, আপনাকে পরীক্ষা করবে, আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করবে, তাহলে একটা বোর্ড গঠন করে সেখানে যাবে। The motion for removal
shall not put to the board earlier, এটা বোর্ডের জন্য আসবে না earlier than 14 nor later than 30 days, ওই আগের মতো 14 দিন আগে এটা উত্থাপন হবে না এবং 30 দিনের পরে আর উত্থাপন করা যাবে না, is delivered to the speaker, and if it is again necessary to summon parliament in order to enable the motion to be made within that period, the speaker shall summon parliament. তাহলে বোর্ডের ওই চেকআপের পরে ওটা 14 দিনের আগে বা 30 দিনের পরে এটা উপস্থাপন করা যাবে না যদি এই যদি আবার ওই সময়ের মধ্যে যদি পার্লামেন্টকে আবার অধিবেশন ডাকতে হয়, ধরেন নোটিশ দিল, পার্লামেন্ট আবার স্থগিত হয়ে গেল, এখন 14 দিন এসে গেল, ওই সময় যদি আবার পার্লামেন্টকে ডাকতে হয় তাহলে স্পিকার তখন আবার ডাকবে। দ্য প্রেসিডেন্ট shall have the right to appear and the represent during the consideration of the motion. এই মোশন কনসিডারেশনের সময় প্রেসিডেন্ট আবার সেখানে উপস্থাপন হতে পারবে। বোর্ডে তো তিনি যাবে, আবার তিনি পার্লামেন্টেও গিয়ে বলতে পারবে যে না, আমি আসলে আপনারা যেরকম আমাকে মানসিক অসুস্থ বা শারীরিক অসামর্থ্য বলছেন, আমি সেরকম না, সেখানে তার অ্যাপিয়ার করার রাইট থাকবে। if the president has not submitted himself to an examination by the board, এখন প্রেসিডেন্টকে ডাক্তারের বোর্ডের কাছে যেতে বলা হয়েছে, এটা প্রেসিডেন্ট অপমানজনক মনে করে উনি সেখানে গেলেন না, উনি বলতেছেন এটা আমার জন্য অবমাননা করে, আমি যাব না, আমি তো সুস্থ আছি, শুধু শুধু আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ, তাহলে তিনি যদি না যান, before the motion is made in parliament, if the president has not submitted himself to an examination by the board before the motion is made in parliament, motion পার্লামেন্টে উত্থাপিত হওয়ার আগে প্রেসিডেন্ট সেখানে গেলেন না, the motion may be put to the board, মোশন সেক্ষেত্রে তিনি বোর্ডে না গেলে মোশন ভোটের জন্য উত্থাপিত হবে, and if it is passed by the boards of not less than, এবং সেক্ষেত্রেও যদি ওই যে 2/3 টোটাল সংসদ সদস্যের 2/3 গিয়ে যদি ভোট দেন তাহলে তাহলে রাষ্ট্রপতি ইনক্যাপাসিটির জন্য অপসারিত হয়ে যাবে। তাহলে অপসারণ, ইমপিচমেন্ট এবং এই মানে অভিশংসন এবং রিমুভাল, অপসারণ, দুইটার প্রক্রিয়া অনেকটা কাছাকাছি। ওখানে ট্রাইব্যুনাল তদন্ত করবে, এখানে হচ্ছে একটা মেডিকেল বোর্ডের কাছে যেতে হবে, মেডিকেল বোর্ডের কাছে না গেলেও পার্লামেন্টের ক্ষমতা আছে তাকে পদ থেকে অপসারণ করার, রিমুভ করার। তারপরে clause 6 will say, if before the motion for removal is made in parliament, the president has submitted himself to an examination by the board. আচ্ছা, যদি examination board president যান, the motion shall not be put to the board until the board has been given an opportunity of reporting its opinion to parliament. প্রেসিডেন্ট গেলেন, এখন বোর্ড তাকে পরীক্ষা করলেন, রিপোর্ট দিতে একটা সময় লাগবে না, এর মধ্যে 14 দিন চলে আসলো, এইখানে 14 দিন চলে আসলেও ওই পার্লামেন্টকে রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলছে। মানে মেডিকেল বোর্ড কি বলছে, তিনি কি আসলে ইনক্যাপাসিটি ফিজিক্যাল অর মেন্টাল অর নট। ইফ আফটার কনসিডারেশন বাই দ্য পার্লামেন্ট অফ দ্য মোশন এন্ড অফ দ্য রিপোর্ট অফ দ্য বোর্ড, যদি মোশন এবং বোর্ড রিপোর্ট হুইচ শ্যাল বি সাবমিটেড উইদিন 7 days অফ দ্য এক্সামিনেশন হেল্ড পার্সুয়েন্ট টু ক্লজ 2। আচ্ছা, বোর্ডকে আবার বলছে যে 7 দিনের মধ্যে এই রিপোর্টটা সাবমিট করতে। And if not so submitted, যদি 7 দিনের মধ্যে আবার মেডিকেল বোর্ড রিপোর্ট সাবমিট না করে, shall be dispensed with the motion is passed by the boards not less than, সেক্ষেত্রেও কিন্তু পার্লামেন্ট বোর্ডকে গেল, বোর্ডকে রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলছে, আবার বোর্ডকে বলে দিচ্ছে যে 7 দিনের মধ্যে রিপোর্টটা দিতে হবে। 7 দিনের মধ্যে যদি রিপোর্ট না দেয়, সেই ক্ষেত্রেও পার্লামেন্ট 2/3 ভোটে এই রাষ্ট্রপতিকে পদ থেকে রিমুভালের প্রস্তাবটা আপনার পাশ করে নিতে পারবে, সেই ক্ষেত্রেও রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাবে। এই চ্যাপ্টারের লাস্ট আর্টিকেল হচ্ছে 54, স্পিকার টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট ডিউরিং অ্যাবসেন্স এটসেট্রা। অর্থাৎ প্রেসিডেন্ট যদি কখনো এই কোনো দায়িত্বে না থাকে, অপসারিত হয়, অসুস্থ হয় বা বিদেশ সফরে যায়, সেক্ষেত্রে স্পিকার এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, এই কথাটা আর্টিকেল 54-এ বলেছে। তাহলে আমরা আজকে এখানে সমাপ্ত করি। মোটামুটি প্রেসিডেন্ট নিয়ে এই প্রশ্ন, রাষ্ট্রপতি, বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রপতির
যাবতীয় ক্ষমতা কার্যাবলী, তিনি কি কি বিশেষ অধিকার ভোগ করে থাকেন, এই বিষয়গুলোই আমরা এই আজকে আলোচনা করলাম। এখান থেকেই একটা পূর্ণাঙ্গ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ স্যার।